এখানে কামড় দে একটা বান্দি। নিচের গলার একটু ফাঁকা অংশ বের করে তাতে কামড় দেওয়ার জন্য অভি আদেশ করে আনন্দীকে। তবে আনন্দী তো আনন্দী, সে দাঁতে দাঁত পিষে বলে, একটা ছুরি দে, তোর গলাটা কেটে জন্মের মতো দাগ করে দিচ্ছি। আরে বাপরে বাপ, ডরাইছি। হাতে থাকা স্মার্টফোনটি বের করে ভিডিও অপশনে গিয়ে আনন্দীর সামনে তাদের কিছুক্ষণ আগের ইন্টিমেট হওয়ার ভিডিওটি প্লে করে দেয় অভি। বারবার নিজের শ্লীলতাহানির ভিডিও এবং আত্মচিৎকার শুনতে শুনতে কেমন একটা বিষাদ সৃষ্টি হয় আনন্দের মাঝে। সে কপ করে অভির ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাজ পাখির মতো অভির পেশিবহুল হাতটি এসে আনন্দের হাত থামিয়ে দেয়। এক পর্যায়ে ধস্তাধস্তি চলে সেই জিপের উপরে। আনন্দী যে করেই হোক ফোনটি নেওয়ার অদম্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। অপর প্রান্তে অভি তার বলিষ্ঠ হাত দুটো দিয়ে আনন্দীকে থামানোর চেষ্টা চালিয়ে যায়। অভির শক্তির কাছে পরাজিত হয়ে আনন্দী খুব জোরে চিৎকার করে ওঠে। অভির মুখ বরাবর থুতু নিক্ষেপ করে। মানুষ যখন অতিশয়কে কাতর হয়ে পাগলামো শুরু করে, নিজের বিবেক বুদ্ধি লোপ পাইয়ে দেয়, আনন্দী ঠিক সেই পর্যায়ে রয়েছে। সেও নিজের বিবেক বুদ্ধি লোপ পাইয়েছে, কারণ একটা পাগলের মতো পাগলামি শুরু করে দিয়েছে সে। অভি শক্ত হাতে আনন্দীকে চাপড়ে ধরে এবং চোখ বন্ধ করে বসে থাকে। তার মুখে এখনও আনন্দীর থুতু অবশিষ্ট রয়েছে, তবুও কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখায় না সে। খুব সাধ্য কণ্ঠে অভি আনন্দীকে বলল, ভিডিওটা তোর বাপের কাছে পাঠাই। অভির এমন ঠান্ডা কণ্ঠে ভয়ঙ্কর বাণী শুনে রুহু অবধি কেঁপে ওঠে আনন্দীর। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে অভির দিকে তাকায় সে, মুখে কেবলমাত্র অসহায়ত্বের ছায়া। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কিছুক্ষণ আগে আপনার সম্মানহানি হলো, সহজ ভাষায় বলতে গেলে ধর্ষণ, এবং সেই ধর্ষণকারী আপনার সামনে সুস্থ সবলভাবে বসে রয়েছে, আপনাকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করছে। তাহলে আপনার অনুভূতিটা কি হতো? রাখতে পারতেন নিজেকে ঠিক? মনে হতো না পুলিশে যাই, মিডিয়াতে ছড়িয়ে দিই? কিন্তু না, আনন্দের মতো কম বয়সী মেয়েরা সম্মান এবং পরিবারের ভয়ে পুলিশে যায় না, যার ফলে অভির মতো ছেলেরা রেড ফ্ল্যাগগুলো ফ্রিভাবে ঘোরাফেরা করে এবং আনন্দের মতো মেয়েরা দিনের পর দিন এসবের শিকার হতে থাকে। তার উপরে যদি বলা হয় পরিবারকে ভিডিও পাঠাবে, তখন তো পায়ের নিচের মাটিও সরে দাঁড়ায়। একবার ভাবুন তো, আপনার বাবা সম্মানহানি ভিডিও দেখছে, আপনার লজ্জায় তার মুখ এবং চোখ মাটির দিকে। তখন আনন্দের এমন অসহায়ত্বের ভার মুখোশটি দেখে অভির মুখে দুষ্ট হাসি ঘেরে গেল। সে আনন্দের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, আমার যখনই মাথা গরম হইব তোরই লাগবো, চুপচাপ চলে আসবি, নাহলে নেটে তোর সাউন্ড সহ ভিডিও পোস্ট হবে। অভির কথাগুলো আনন্দের কান অবধি গেল তো, তবে সে যেন কিছু শুনতেই পেল না। চোখের সামনে সব কিছু আপসা আপসা হতে শুরু করলো। ঢলে পড়ল আনন্দী অভির প্রশস্ত বুকটির মধ্যে। আনন্দীর মাথায় হাত বোলাতে বোলাতে অভি বলে, জুতায় মালা গলায় ছিল আমার, নিউজের প্রথম পেজে ছিলাম ছবি, সেটার সামনে তোর এই অবস্থা কিছুই নাই বান্দি। দিন যাক, দেখবি আরও কত কি করি তোর সাথে। অভির চোখের সামনে ভেসে ওঠে 2002 সালে সেই দিনটির কথা। 2002 না, এটা 2022 হবে। তার গলায় ছিল জুতার মালা, পুরো হসপিটাল ভর্তি ভিড়, মুখে কালির ছাপ, পুলিশের ভ্যান, ছুটে আসা ঝড় থাপ্পড়, লোকেদের গালি, সাংবাদিকদের ঘেরাও। নিউরোলজি বিভাগের সেই সেরা ছাত্রটি সেই দিনই হারিয়ে যায়। এত কিছুর মাঝেও অভির চোখ শুধু আনন্দীকেই দেখতে থাকে। তার মুখে কোনো ভয় ভীতির ছাপ ছিল না, শুধু ছিল আনন্দের দিকে এক তীর্যক হাসি দিয়ে তাকিয়ে থাকা। ভয় আনন্দী তার মাকে জড়িয়ে ধরে। সেই দিন রাতেই অবশ্য অভি ছাড়া পেয়ে যায়, কিন্তু তারপর থেকে শুরু হয় আনন্দের উপরে অত্যাচার। পানির ঝাপটা চোখে মুখে পড়তেই নিভু নিভু করে চোখ খুলতে থাকে আনন্দী। হুট করে আলোর রশ্মিগুলো চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলে সে। কোলাহল কানে আসছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণ চোখ খুলে তা দেখার মতো শক্তি তখনও সঞ্চয় হয়নি আনন্দীর। চোখ কচলে একটু একটু করে তাকায় আনন্দী। সামনে বাবা মা এবং কলোনির কয়েকজন আন্টি কাকিমারা রয়েছে। প্রত্যেকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সে মাত্র আনন্দী। নিজেকে নিজের শয়নকক্ষে আবিষ্কার করে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা চালিয়ে যায় সে, কিন্তু মনের মধ্যে একটি ভয় এবং শঙ্কা তখনও বিদ্যমান। তার বাবা কি সব জেনে গেল? কিভাবে মুখ দেখাবে সে তার বাবাকে? তার বাবা এবার কীভাবে সমাজে মুখ দেখাবে? শত প্রশ্ন এবং শঙ্কার মাঝে আনন্দের মা বলে ওঠে, শরীর কি ভালো লাগছে আনন্দী? আনন্দী কোনো কথার উত্তর দিল না।
বরং মাথা নেড়ে দুইবার ওপর নিচ তাকালো। তারপর মা বাবা আবারও বলল, এভাবে না খেয়ে আর কখনো চলাফেরা করবি না। আর স্নেহা না থাকলে কি হতো বলতো? রাস্তায় পড়ে থাকতি তো। স্নেহার নাম শুনতেই শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল আনন্দীর। এই একটি নামই তার জীবনের অশুভ ছায়া। তার জন্য অভি এসেছে তার জীবনে, কিন্তু স্নেহাকে অভি ছেড়ে দিয়েছে। মাঝ থেকে জীবনটা বিষাদময় হয়ে গেছে আনন্দীর। পাশ থেকে আনন্দীর বাবা বলে, ওকে রেস্ট নিতে দাও, সামনে পরীক্ষা, এত চাপ দেওয়া যাবে না। বাবার স্নেহতুল্য কথাগুলো ভেতর থেকে ভেঙে দিচ্ছিল আনন্দীকে। এই লোকটা কত কি সহ্য করছে তার জন্য, কত অপমান, কত লাঞ্ছনা, কত অসম্মান। আপনা আপনি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আনন্দীর। বাবা পরম যত্নে চোখের পানি মুছে দিয়ে তাকে ড্রেস নিতে বলে। আনন্দীও মাথা নাড়ে। পরিবার পরিজন কক্ষ থেকে বেরিয়ে গেলে আনন্দী নিজের মুখ চেপে ধরে কান্না শুরু করে। শব্দ না বের হলেও শরীরের বেগতিক কম্পন বলে দিচ্ছে তার মনের ক্ষতটা ঠিক কতটুকু। উঠে বসে ওয়াশরুমে চলে যায় আনন্দী। সে যে অপবিত্র, গোসল ছাড়া পবিত্র হবে কিসে? শরীরের পবিত্রতা না আসলেও কাপড়ের পবিত্রতা তো আসবে। ঝর্ণার পানি ছেড়ে দিয়ে অভি স্পর্শগুলো ধুয়ে মুছে দিতে ব্যস্ত হয় আনন্দী। হুট করে সামনে থাকা মিররের দিকে চোখ চলে যায় তার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আনন্দী সেই আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার চোখের সামনে রিপিট হতে থাকলো। অভির নিঃশ্বাসের সাউন্ড, হাঁপিয়ে ওঠা তার শরীর, আনন্দীকে শক্ত করে পিষে ধরা, সব কিছুই চলচ্চিত্রের মতো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। অভির রাশভারী নিঃশ্বাসটুকু। শেষ মুহূর্তে অভি কেমন যেন ছটফট করছিল। সে সমস্ত জিনিস বারবার আনন্দের কানে ভেসে উঠতে লাগলো। দুই কানে হাত দিয়ে বসে পড়া আনন্দী। শরীরও থরথর করে কাঁপতে থাকে তার। উঠে তড়িঘড়ি করে লোফাতে বডি ওয়াশ লাগিয়ে শরীর ঘষতে থাকে আনন্দী। যেন ঘষলেই সমস্ত ক্ষত, সমস্ত চিহ্ন ধুয়ে যাবে। শরীরের ক্ষত একসময় মুছে গেল, মনের ক্ষত কি আর মুছে যাবে? ফর্সা শরীর ঘষে ঘষে লাল করে ফেলে আনন্দী। তবু অভির গভীর স্পর্শগুলো যেন শরীর থেকে যাচ্ছেই না তার। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে আনন্দী। চোখ মুখ শরীর একদম লাল টুকটুকে হয়ে আছে তার। আয়নার সামনে দাঁড়ানোর মতো সাহসও পাচ্ছে না সে। বিছানায় বসে চুলগুলো মুছতে মুছতে ঘড়ির দিকে তাকায় আনন্দী। রাত 9টা বাজছে। হয়তো মা রান্না শেষ করে খাবার দিয়েও গিয়েছে। কিন্তু আনন্দী সবার চোখে চোখ রাখবে কি করে? হাজারটি প্রশ্ন নিয়ে বিছানায় চুপচাপ বসেছিল আনন্দী। ঠিক তখনই তার ফোনে অভির কল আসে। তাও ভিডিও কল, যেটা দেখার সাথে সাথে আনন্দের মুখের আদল পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণ ফোন বেজে কেটে যায়, কিন্তু আনন্দী কলটা রিসিভ করার মতো সাহস জুগিয়ে উঠতে পারে না। এভাবে 3-4 বার কল বাজতেই থাকে, কিন্তু আনন্দী কলটা ধরে না। শেষবার কল কেটে যেতেই হোয়াটসঅ্যাপে একটি ভিডিও সেন্ড হয়। নোটিফিকেশন আসার সাথে সাথে আনন্দী ওপেন করে দেখে তার ভিডিও। জ্ঞানহীন আনন্দীকে অতষ্ট চুমুতে ভরিয়ে দিচ্ছে অভি। তার হাতে অস্পর্শগুলো আনন্দীর স্পষ্টকাতর স্থানে। মুহূর্তে নিজেকে 2 পয়সার মেয়ে মানুষ মনে হতে থাকে আনন্দীর। ভিডিওটি সম্পূর্ণ শেষ হতে না হতে অভি আবারও কল দেয়। আনন্দী দেরি না করে কল রিসিভ করে চুপচাপ তাকিয়ে থাকে সামনের দিকে। অভির চোখ মুখ স্পষ্ট লাল, দেখে মনে হচ্ছে নেশা করেছে সে। আনন্দী কপাল কুঁচকে তাকিয়ে থাকে অভির দিকে। অভি কোনো কথা না বলে চুপচাপ তাকিয়ে থাকে আনন্দের দিকে। এভাবে কথোপকথনবিহীন কিছুক্ষণ চলে যায়। অভি আড়মোড়া দিয়ে বলে, ড্রেস খুলে আয় আমার সামনে। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছে কায়নাত খান কবিতা। পর্ব 13।